লাগবে মানে? আমি কি জড়বস্তু নাকি? আর তাছাড়া আমার নীলিমার কথাকে মাঝপথে আটকে দিয়ে সায়র শান্ত চোখে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি বলেছি লাগবে, তার মানে লাগবে। তুমি আমার ফ্রেন্ডস জোনটাকে যতটা শান্ত আর নিরিবিলি ভাবো, আমরা ততটাও সভ্য প্রজাতির নই। সব কটার ব্যাকগ্রাউন্ড উত্তপ্ত কয়লার মতোই দগ্ধ। খুব বেশি নাড়াচাড়া করতে এসো না, পড়ে যাবে তাহলে। নীলিমা বুঝল না সায়রের কথার আগামাথা। তবে সায়র যে বেশ সাবলীল ভাষায় শান্ত স্বরে ওকে হুমকি দিয়েছে, সেটা খুব ভালো মতোই ধরতে পেরেছে ও। এই মুহূর্তে কারো মুখেরই রানী। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে নীরবতা পালন করছে ওরা। হয়তোবা দুজন দুজনার চোখের ভাষা পড়ে ফেলার বৃথা চেষ্টা চালাচ্ছে। তবে ওদের এই দীর্ঘক্ষণের চোখাচোখির অবসান ঘটিয়ে হুট করেই ছাদে চলে আসে নীলিমার আব্বাজান তায়েব জামান। তিনি ভেতরের সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে হাঁপানো সুরে বলেন, আম্মাজান, বাজার নিয়ে আইছি, রাতের খাউনটা। তিনি বাকশক্তি হারিয়ে ফেললেন যখন দেখলেন অচেনা এক সুদর্শন যুবক তার ছাদে দাঁড়িয়ে তারই দিকেই হতবিহ্বল চোখে তাকিয়ে আছে এই মুহূর্তে। তায়েব জামান মোটা ফ্রেমের চশমার ফাঁক গলিয়ে শায়রকে আগাগোড়া পরখ করে গম্ভীর গলায় বললেন, ওই মিয়া, তুমি কেঠা? এই মহল্লায় তো তোমার আগে দেখি নাই। মাগার চেনা চেনা লাগতাছে। শায়র তায়েব জামানের কড়া গলার প্রশ্নে জবাব দেওয়ার আগে নীলিমার দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে শুধালো। এই তোমার আব্বাজান? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালে শায়র আবারও তাকালো তায়েব জামানের দিকে। সবুজ পাঞ্জাবি পরিহিত ছিপছিপে গড়নের লম্বা চওড়া সুঠাম দেহি এক সভ্য পুরুষ। চোখ মুখে কিঞ্চিত গাম্ভীর্য আর রাশভারী ভাব থাকলেও এ মোটেও শায়রের ভাবনার ধারে কাছেও নেই। শায়র তো ভেবেছিল নীলিমার আব্বাজান নিশ্চয়ই পেট মোটা, গোফওয়ালা, কুচকুচে কালো দেখতে কোনো পালোয়ান হবে হয়তো, যে সারাদিন সাদা লুঙ্গি ধরে ধরে পান চিবোয় আর একে ওকে ধরে মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু এই লোকটাকে তো যথেষ্ট ভদ্রলোক মনে হচ্ছে না। মিলল না। শায়র হতাশ, ভারী হতাশ। সেই হতাশা থেকে শায়র মলিন মুখে অবিশ্বাসের সুরে ঠোঁট উল্টে আরও একবার প্রশ্ন করল নীলিমাকে। উনি আসলে তোমার বাবা তো? শায়রের কথায় এবার তেলে বেগুনে জ্বলে উঠল নীলিমা। তেতো গলায় বলল, আশ্চর্য! এ আবার কেমন কথা? দেখেছেন আমার আব্বাজানকে? তাও ভুলভাল বকেই যাচ্ছেন। ওই মিয়া, আমার লগে কথা কও তুমি। আমগো ছাদে কি কাম তোমার? নীলিমার আব্বাজানের প্রশ্নে শায়র একটু গলা খাকারি দিয়ে বলল, ইয়ে মানে আঙ্কেল, পানি খেতে আসছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো। তায়েব জামান বুঝতে পারার মতো করে হালকা মাথা নাড়িয়ে বললেন, ওহ, এটা আগে কইবা না? আহো তাহলে নিচে এসে পানি খাইয়া যাও। এরপর নীলিমাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আম্মাজান, মেহমানরে পানি দাও। নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে শায়রের দিকে ঘাড় ঘুরিয়ে গলা খাদে নামিয়ে বলল, আসুন। নিচে গিয়ে শায়র সবার আগেই নীলিমার রুমে প্রবেশ করে। পুরো রুমটা গার্লি জিনিসপত্র দিয়ে ভরা। চারিদিকে চোখ বুলিয়ে শায়র বুঝতে পারে নীলিমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক। তার চেয়েও বেশি গোছানো আর পরিপাটি ওর রুম। ছবি আঁকার ক্যানভাসও রয়েছে রুমের এক কোণে, যেখানে সূর্যাস্তের অর্ধেক পেন্টিং এখনও অসম্পন্ন। অসম্পন্ন ক্যানভাস দেখে শায়রের বোধগম্য হলো দেওয়াল জোড়া পোর্ট্রেটগুলো তাহলে নীলিমার নিজের হাতেই আঁকা। মেয়েটা আসলেই ট্যালেন্টেড। এই পর্যায়ে এসে নীলিমাকে সূর্যের সঙ্গেই তুলনা করে বসল শায়র। মনে মনে হাজারটা বাহবা দিয়ে বলল, যেমন তেজ তেমন তার গুণ, কিন্তু নীলিমার আম্মা কোথায়? শায়রের মাথায় প্রশ্নটা আসতেই রুমে প্রবেশ করে নীলিমা। হাতে ছোট্ট ট্রে, তাতে এক বাটি ক্ষীর আর এক গ্লাস পানি। নীলিমার সামনে এসে দাঁড়ালে শায়র পানির গ্লাসটা নিতে নিতে বলল, ক্ষীর কে বানিয়েছে?
নীলিমা থমথমে মুখে উত্তর দিল। আমি? তৎক্ষণাৎ পানির গ্লাস রেখে ক্ষীরের বাটিতে হাত দিল সায়র। নীলিমা চেয়ে আছে এক ধ্যানে। সায়র গপা গপ করে ক্ষীর খেতে খেতে মৃদু হেসে বলে, আমার লাইফের বেস্ট ক্ষীর এটা। এবারও নীলিমা ঠোঁট কামড়ে সামান্য হাসল, যা সায়রের দৃশ্যগত হওয়ার আগে আবার উবে গেল। সায়র খেতে খেতে আবারও প্রশ্ন করে বলল, আচ্ছা শাশুড়ি আম্মা, না মানে তোমার আম্মা কোথায়? নীলিমা কোনো রূপ দুঃখ প্রকাশ না করে স্বাভাবিকভাবে বলল, আম্মা নাই। ছোটবেলায় ভাইকে জন্ম দেওয়ার সময় আম্মা দুনিয়া ত্যাগ করেছে। তারপর থেকে আমি, আব্বা আর নয়ন মিলেই আমাদের পরিবার। এজন্যই তো দূরে কোথাও। নীলিমা মাঝপথেই কি ভেবে যেন থেমে গেল। সায়র ওকে আশ্বস্ত করে বলল। হ্যাঁ বলো। নীলিমা পুনরায় বলতে আরম্ভ করে, এজন্যই তো আব্বা আর ভাইকে ছেড়ে আমি দূরে কোথাও যেতে পারবো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেও আমার মহল্লার। এত কাছাকাছি দেখেই তো বিয়ের প্রস্তাবে আর না করিনি। হয়েছে থাক, বিয়ের পরে এত বাপের বাড়ি নিয়ে ভাবলে হয় না। দরকার পড়লে তোমার 14 গোষ্ঠী আমেরিকা নিয়ে যাব। কি? ক্ষীরের বাটিটা ঠাস করে ট্রেতে রেখে কথাগুলো বলল সায়র। অতঃপর ঠক ঠক করে গ্লাসের পানিটুকু শেষ করে উঠে দাঁড়িয়ে নীলিমাকে শোধালো, তোমার আব্বাজান কোথায়? নীলিমা আঙুল উঁচিয়ে বসার ঘরের দিকে দেখিয়ে দিলে সায়র বড় বড় পা ফেলে তাইব জামানের সামনে গিয়ে দাঁড়ায়। তাইব জামান তখন পেপার পড়ায় ভীষণ মনোযোগী। সায়র তার হাত থেকে ছো মেরে পেপারটা টেনে নিয়ে পাশের টি টেবিলে রেখে পায়ে হাত দিয়ে সালাম করতে করতে মনে মনে বলল, খুব শীঘ্রই আপনাকে বড়সড় একটা ঝটকা দিতে যাচ্ছি আব্বাজান। আশা করি আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন, আমিন। দিনের শেষ প্রহরে প্রকৃতি জুড়ে সন্ধে নামার হাতছানি। অদূরের পাখিরা ডানা ঝাপটে ঘরে ফেরার সুর তুলেছে। সারাদিন উত্তাপ ছড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে পশ্চিম আকাশে। সেথায় এখন কাদা মাটির ন্যায় লেপ্টে আছে সিঁদুর রঙা এক ফালি নিয়ন আলোর ছটা। আর তো কিছুক্ষণ, তারপরই নিকষ আধারে তলিয়ে যাবে ধরণী। সন্ধ্যের আয়োজনটা আজ কৃতিকুঞ্জে বেশ ঘটা করে পালন করা হচ্ছে। সন্ধে নামার সাথে সাথেই ডাইনিং টেবিলে ভরে উঠেছে নানান রকম সুস্বাদু নাস্তার বহরে। অর্ণব, অ্যালিসা আর ক্যাথলিন সেখানে বসে বসে পাকোড়া চিবোচ্ছে। অরু আর সায়রও উপস্থিত, তবে ওদের মনটা ভালো নেই। নীল আকাশের ভারী মেঘের ঘন ঘটার মতোই কালো হয়ে আছে ওদের মুখশ্রী। ওরও মুখটা মলিন করে সে তখন থেকেই শূন্য চোখে গালে হাত দিয়ে বসে আছে দেখে অ্যালিসা খেতে খেতে শুধালো, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ কালো কেন? নিশ্চয়ই জেকে কিছু বলেছে। অরু জোরপূর্বক হেসে জানালো, তেমন কিছু নয় আপু, আসলে আপাকে খুব মিস করছি। সব সময় সব পরিস্থিতিতে একসাথে ছিলাম আমরা দুই বোন, অথচ এখন দেখো আজ 3 দিন হয়ে গেল আপা শ্বশুর বাড়িতে পড়ে গেছে। মনে মনে বলল, আপা শ্বশুর বাড়িতে পড়ে আছে, তোমাদের জেকে আর কি বা বলবে। সে তো আমার সাথে কথাই বলে না সেই বিয়ের দিন থেকে। অরুর কথায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে অ্যালিসা করুণ স্বরে বলে, তা ঠিক বলেছ, অনুকে তো আমরাও মিস করছি। তার উপর বৌভাতের দিন আমরা গেলেও জেকে তো তোমাকে যেতেই দিল না। আর বউ ভাতের দিনের কথা মনে পড়তে আরও এক দফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুর চিত্ত চিরে। সেদিন শুধু শুধুই কৃতিক ওকে যেতে দিল না। বউ ভাতের দিন অনুর কাছে যেতে না দেওয়ার দুঃখটা মাথাচাড়া দিয়ে উঠতেই অরু ডুব দিল সেদিনের ঘটনাটায়। একে একে মনে পড়তে লাগলো কৃতিকের বিরক্তিকর কর্মকাণ্ডগুলো। বউ ভাতের আয়োজনে সামিল হতে একে একে কৃতিককুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো অতিথিদের গাড়ির বহর। একেবারে শেষে যে গাড়িটা পড়ে রইল সেটাতেই আপাতত ওঠার প্রস্তুতি নিচ্ছিল সায়র, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন আর অরু।
কালকের কাহিনীর পরে অরুর যে বউ ভাতে যাওয়ার খুব ইচ্ছে তেমনটা নয়, কিন্তু সবার জোরাজুরিতে আর অনুকে এক নজর দেখার স্পৃহার দরুন নিজেকে আর দমিয়ে রাখতে রাখতে পারল না অরু। না গেলে নিশ্চয়ই আপা মন খারাপ করবে, সেই ভেবে আপার মন খারাপকে নিষ্ক্রিয় করে দিতে অগত্যা রেডি হয়ে অরুও বেরিয়ে পড়ল সবার সাথে। সায়র ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করতে করতে পেছনে তাকিয়ে বলল, সবাই এসেছে তো? অরু তখনও ওঠেনি। ভারী সুতোর কাজ করা ফুল স্লিভ ফুল নেক গাউনটা সামলে আস্তে ধীরে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে, তোরা চলে যা, ও যাবে না। আগন্তুকের কথায় ওর বিস্ফোরিত নয়নে পেছনে চেয়ে দেখল বাসায় পরার সফেদ রঙা ওভারসাইজ টি শার্ট আর ওভারসাইজ খাকি ট্রাউজার পরে এলোমেলো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। এক হাত পকেটে গুজে অন্য হাতে ধরে রেখেছে আইপ্যাড আর হেডফোন। নির্ঘাত ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছিল। চোখ ছোট করে ভাবছে অরু, মনে মনে বলছে, সারাদিন হেডফোন লাগিয়ে এসব শুনবে আর আমার ওপর ভুলভাল এক্সপেরিমেন্ট প্রয়োগ করবে। খারুশ লোক একটা। সে যাই হোক, কিন্তু এখন উনি কি বলল? অরুর ভাবনার সুতো ছিল অ্যালিসের রুদ্ধ আওয়াজে। ও কৃতিকের কথার পাশে খেকিয়ে উঠে বলল, যাবে না মানে? আমরা সবাই যাচ্ছি, তাহলে অরু কেন যাবে না? কৃতিক শান্ত স্বরে বলল, কারণ আমি যাচ্ছি না, আমার অনেক কাজ রয়েছে পেন্ডিং। এবার সায়র গলা উঁচিয়ে বলল, তোর কাজ তুই কর গিয়ে, ওকে কেন যেতে দিবি না? সায়রকে তীক্ষ্ণ চোখে ভস্ম করে দিয়ে কৃতিক সবার উদ্দেশ্যে বলে, আমি যেহেতু যাচ্ছি না সেহেতু আমার বউয়েরও যাওয়া হচ্ছে না। তাছাড়া আমার অরুর সাথে দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল। কৃতিকের এহেন ঘুরানো পেঁচানো কথায় কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস দেখালো না। আবার প্রশ্ন করতে গেলে সবার সামনে কি জানে কি ঠাস করে উত্তর দিয়ে বসে তখন আবার মান সম্মানের প্রশ্ন। তার চেয়ে ইজ্জত বাঁচিয়ে চলে যাওয়াই উত্তম। যার বউ তার কাছেই বরং থাকুক। অরুর কোনো মতামত না নিয়েই সবাই চোখের পলকে হুশ করে বেরিয়ে গেল। চলতি গাড়িটার দিকে নিষ্প্রভ চোখে চেয়ে থাকে। ভরাক্রান্ত আওয়াজে অরু বলে ওঠে, এটা কি হলো? আপা তো রাগ করবে। এটা কি করলেন আপনি? অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না। অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না। উল্টে ও অরুর কবজে চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল দোতলায় নিজের রুমে। পুরো কৃতিককুঞ্জ খালি পড়ে আছে, একটা সার্ভেন্ট অবধি অবশিষ্ট নেই। সবাই রওনা করেছে বউ ভাতের অনুষ্ঠানে। বাড়িতে রয়ে গিয়েছে শুধু কৃতিক আর অরু। এত বড় বাড়িটা হুট করে ফাঁকা হয়ে যাওয়ায় অরুর গা ছমছম করছে। তার উপর কৃতিক এমন টানা হেঁচড়ে করছে দেখে অরুর এবার সত্যি ভয়ে গা শিউরে উঠল। ও নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা চালিয়ে কাই করে বলে ওঠে, ছাড়ুন না, লাগছে আমার। কৃতিক রুমে এনে দরজায় ছিটকিনি লাগিয়ে তবেই অরুর হাত ছাড়ল। অরু দম নিল না, ব্যথাতুর হাতটা অন্য হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি হয়েছে? যেতে দিলেন না কেন? কৃতিকের নিজের এক ভ্রু উঁচিয়ে বলল, কালকের ঘটনার পরেও আমার কাছে কৈফিয়ত চাইতে আত্মা কাঁপছে না তোর? অরুর মেজাজটা বিগড়ে আছে। একে তো আপার সাথে দেখা হওয়ার সুযোগটা মাটি, তার উপর কৃতিকের এমন জোর জবরদস্তি, আর এই মুহূর্তে বিগড়ানো মেজাজটাকে সামলে নেওয়ার কোনো ইচ্ছেও নেই ওর। অগত্যা নিজের নাকটা সিকই তুলে ছাছিয়ে উঠে অরু বলে, না, কাঁপছে না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর সাথে কথা বলতে কারোর আত্মা কাঁপে শুনেছেন কখনো? কৃতিক বুঝলো ওর দুর্বলতাটা। অরু ভালো মতোই রপ্ত করেছে। কিভাবে কথা এগোলে কৃতিক দমে যাবে সেটা অরু শিখে গিয়েছে। তাই ওর সাথে তর্কে না গিয়ে কৃতিক কথা ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব হাবিজাবি পোশাক এক্ষুনি চেঞ্জ কর, রাগ লাগছে আমার। অরু ত্যক্ত গলায় বলল, চেঞ্জ করার জন্য হলেও তো রুমে যেতে হবে। যেতে দিন। না, এখানেই কর। কি?
অরুর হতবিহ্বল মুখের পানে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য কৃতিকের ঠোঁটের আগায় খেলে গেল এক চিলতে কপট হাসি। এই ভীত হরিণীটাকে ভরকে দিতে ওর বেশ লাগে, কিন্তু পরক্ষণেই গতকাল অমিত অরুকে স্পর্শ করেছে। সেই দৃশ্যটা মানসপটে ভেসে উঠতে সঙ্গে সঙ্গেই চোয়াল শক্ত হয়ে এলো কৃতিকের। ও কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চুলের পেছন থেকে অরুর সরু ঘাড়টা চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গাঢ় গলায় বলে, উল্টাপাল্টা চিন্তা বন্ধ কর। আমি তোকে আদর সোহাগ করার জন্য ড্রেস চেঞ্জ করতে বলিনি। অবশ্য আমার আদর তুই ডিজার্ভও করিস না। কথা শেষ করে অরুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃতিক। কৃতিক প্রচণ্ড রাগে বোম হয়ে আছে ব্যাপারটা বুঝতে পেরে অরু নিচু সরে বলল, এখানে পরবোটা কি? জামা কাপড় তো সব রুমে। কৃতিক স্টাডি টেবিলে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ক্লসেটে অনেকগুলো ওভারসাইজ টি শার্ট আছে, যেটা ইচ্ছে পর। তৎক্ষণাৎ অরু চোখ পাকিয়ে বলে ওঠে, আপনি কি পাগল? এটা আপনার ক্যালিফোর্নিয়ার বাড়ি নয় যে চাইলেই আমি আপনার হাঁটু সমান টি শার্ট পরে ঘুরে বেড়াবো। এটা কৃত্তিককুঞ্জ, বাংলাদেশের কৃত্তিককুঞ্জ। কৃতিক ল্যাপটপ স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখেই জবাব দিল, বাড়িতে কেউ নেই, যা বলেছি চুপচাপ তাই কর। অরু জানে কৃতিকের জিজের কাছে ওর হার মানতেই হবে, তাই অযথা কথা বাড়িয়ে নিজের সময় আর এনার্জি খরচ করলো না ও। ক্লোজেট খুলে বড় দেখে একটা সাদা টি শার্ট নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। অরু যখন বেরিয়ে এলো তখনও কৃতিক আগের ন্যায় স্টাডি টেবিলেই বসে আছে। অরুর পায়ের আওয়াজে এক ঝলক ওর দিকে তাকিয়ে কৃতিক বলে, তুই কি প্ল্যান করে আমার সাথে ম্যাচিং কালারের টি শার্ট পরেছিস নাকি? এইসব প্ল্যান করে থাকলে ভুল করছিস। তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই। এখন দাঁড়িয়ে না থেকে চুপচাপ পড়তে বস। কৃতিকের শেষ কথায় অরু যেন আকাশ থেকে পাতালে পড়ল। কপালে বিরক্তির 101টা ভাঁজ টেনে নাকটা চুড়ে তুলে অরু বলল, পড়তে বসবো মানে? কৃতিক নির্লিপ্ত গলায় বলে, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি ছিলাম না বলে পড়াশোনার 12টা বাজিয়েছিস। এখন থেকে এইসব ফ্যাকাডেমি যাওয়া বন্ধ। অমিতের মতো নোভেলিস্ট হওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেল। অমিত কিংবা ওর পেশা, সব কিছু থেকে 100 হাত দূরে থাকবি তুই। অ্যাম আই ক্লিয়ার? এখন পড়তে আয়। আজকের লেসনের উপর কিছু অ্যাসাইনমেন্ট দেবো তোকে। কাম হিয়ার। অরু নির্লিপ্ত মুখে এগিয়ে এসে চেয়ারে বসে পড়লে কৃতিক ওর সামনে ল্যাপটপ এগিয়ে দিয়ে নিজের লেকচার শুরু করে। সময় নিয়ে একে একে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অরুকে বোঝায়। কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটাও বারবার জিজ্ঞাসা করে। এভাবে লেসন দিতে দিতে কয়েক ঘন্টা অতিবাহিত হলে কৃতিক অরুকে কিছু শর্ট কোশ্চেন সলভ করতে দিয়ে নিজে পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়। কৃতিক অন্যদিকে খেয়াল দিয়েছে সেটা বোধগম্য হতেই অরু এগিয়ে এসে কৃতিকের সামনের চেয়ারটাতে বসে ওর দিকে ঝুঁকে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে কৃতিক বলে, খবরদার, একদম কাছে আসবি না আমার। যা বলার দূর থেকে বল। অরু দীর্ঘ শ্বাস ছেড়ে কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে মুখ কাচুমাচু করে বলল, দেখুন, আমার ইকোনমিক্স পড়তে একটু ভালো লাগে না, সত্যি বলছি। আমি বাংলার সাহিত্য পড়তে চাই। অরুর কথাটা বোধ হয় মোটেই ভালো লাগেনি কৃতিকের। ও নিজের হাতে থাকা পেপার ওয়েটটা মুঠিতে নিয়ে চোয়াল শক্ত করে বলে, তুই বলতে চাইছিস আমার সাবজেক্ট নয়, বরং অমিতের সাবজেক্ট তোর ভালো লাগে, তাই তো? অরু তড়িৎ গতিতে না সূচক মাথা নাড়িয়ে উদ্বিগ্ন গলায় বলে, না না না, তেমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন। কিন্তু ইকোনমিক্স। হয়েছে, আর বলতে হবে না। এতটুকুতেই অনীহা ধরে গিয়েছে আমার প্রতি। সারা জীবন থাকলে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবি। কৃতিকের কথায় অরু বারবার না সূচক মাথা নাড়ায়, কিন্তু কৃতিকের জিত্ত কুণ্ডলি পাকিয়ে বেড়েই চলছে। ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে অরু ওর সাবজেক্ট রিজেক্ট করে অমিতের সাবজেক্ট পড়তে চাইছে। হাউ ডেয়ার শি! কৃতিক মেজাজ হারিয়ে অরুকে তৎক্ষণাৎ রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। কৃতিকের এমন হুটহাট রেগে যাওয়াতে এই মুহূর্তে অরু নিজেও বেশ বিরক্ত। তাই ওকে আর আগ বাড়িয়ে ডাকতে গেল না অরু।
চুপচাপ হাঁটু সমান টি শার্টটাকে আরেকটু টেনে টেনে নিচে নামিয়ে লম্বা চুলগুলো চুরো করে বাঁধতে বাঁধতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। আড়মোড়া ভেঙে অরু যখন ঘুম থেকে জাগে তখন সূর্য মাঝ আকাশে।